নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2026-এর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার আগেই হেরে বসে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে। ভাবছেন এটা আবার কখন হলো? বলছি খোলসা করে। আপনারা জানেন শুভেন্দু অধিকারী 2025-এই বলা শুরু করেছিলেন যে এসআইআর হলে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে আর খুঁজে পাওয়া যাবে না। বহু ভুয়ো ভোটার, মৃত ভোটার, বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমান ভোটার ঢুকে আছে, মনে আছে নিশ্চয়ই। তিনি বলেছিলেন এবং চ্যালেঞ্জ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি তার ভবানীপুর কেন্দ্রে হারাবেন। এই দুটো চ্যালেঞ্জ যখন এই রাজ্যে ছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি এসআইআর করতে দেব না, এই রাজ্যে কিন্তু এসআইআর হলো এবং আজকে চূড়ান্ত ফলাফল বেরিয়ে পড়ল। আর ফাইনাল লিস্ট যখন বেরোলো তখন কিন্তু শুভেন্দু অধিকারীর সেই উক্তিটা আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন সেই উক্তিটা। এসআইআর করতে দেব না, কি সুন্দর হিন্দিতে বলেছিলেন মমতা ব্যানার্জি। पूरा आंदोलन होगा, पूरा आंदोलन, कुछ नहीं होगा, पूरा आंदोलन होगा। কি হলো? তারপরে যখন এসআইআর এর প্রথম পর্যায় হয়ে গেল, বলল এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন হতো। এই চোর তৃণমূল ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরেছে, বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট দিয়েছে, অ্যাবসেন্ট ভোট, মৃত ভোট সব মেরে দিয়েছে। তারপরে লোকসভাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স কত? আমরা 2,33,00,000, ওরা 2,75,00,000। एसआईआर नाम बात गए कत? प्रथम दफाए। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। 14 फेब्रुआरी सन्ध्या बेला বিরোধী দল নেতার কথা স্মরণ করবেন। যাহা বলিয়াছি ভাবিয়া বলিয়াছি, আর যাহা বলিয়াছি তাহাই হইবে। দেখলেন, শুনলেন। আজ আমরা জানি যেটা, সেটা হচ্ছে 65 লাখ, প্রায় 65 লাখ নাম বাদ গেছে, যারা ভুয়ো ভোটার, মৃত ভোটার এবং যারা অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে কিন্তু সন্দেহ করা হচ্ছে। কিছু কিছু নাম হয়তো এদিক ওদিক হয়ে গেছে, সেগুলো আবার কিছু একটা ব্যবস্থা হবে, কিন্তু বাদ বাকি ম্যাক্সিমাম 65 লাখ নাম বাদ হয়ে গেছে এবং 60 লাখ ঝুলে আছে। তাদের নিয়ে এবার কাটাছেঁড়া চলছে। মানে তারা যে তথ্য দিয়েছে এবং সেই তথ্য অনুযায়ী নাম, ঠিকানা সবকিছু যদি মিলতে মিলতে যায় তাহলে তাদের নাম থাকবে, নচেত তারাও বাদ। আর এই তালিকায় 60 লাখ, সব মিলিয়ে কত হলো? 1,25,00,000। 65 আর 60, 1,25,00,000। 1,25,00,000 নাম বাদ যাওয়ার জায়গা আছে বলে অনেকে আশঙ্কা করছেন। প্রায় এতগুলো নাম বাদ যাবে। মজার ব্যাপার হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভবানীপুর, সেখানে 47,000 নাম বাদ হয়ে গেছে, আরো কিছু ঝুলে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জায়গায় জিততে পারবেন কি, এই বড় প্রশ্নটা উঠছে। দেখুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আজকের শুভেন্দু অধিকারী সেদিন যেদিন এসেছিলেন, 2020-তে এসেছিলেন, একদম ডিসেম্বর মাসে, তিনি কিন্তু এসেই বলেছিলেন যে কথাগুলো বলেছিলেন আজকে মিলতে মিলতে আজকে 2026, দেখতে দেখতে 6টা বছরের জায়গা চলে গেছি প্রায়। আমরা পরিষ্কার করে দেখলাম যে শুভেন্দু অধিকারী যা যা বলেছিলেন সব কটা মিলতে মিলতে গেছে। মনে করিয়ে দিই আপনাদের, শুভেন্দু অধিকারী বলেছিলেন কিন্তু নারুলা ম্যাডামের কথা, পরে দেখেছি রুজিরা নারুলা। তিনি বলেছিলেন ভাট, আমরা জেনেছিলাম কি। লিপস অ্যান্ড বাউন্ডস কি, আমরা জানতাম না, পরে জেনেছিলাম কি। একের পর এক ঘটনা আমরা দেখতে দেখতে গেছি, কে কাকু ছিল, কে অন্য কিছু ছিল, সব সামনে এসছে এবং আমরা আজকে অনেক কিছুই জানি। আমরা প্রশ্ন করি সিবিআই বা ইডি কেন অ্যারেস্ট করছে না, কিন্তু আমরা কখনোই বলি না এরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, বলি কি? বলি না। ওই গলায় ফাঁসি দড়ি দিয়ে ঝুলে যাবো, ফুলে যাবো, এসব ডায়লগ আমরা অনেক শুনেছি, কিন্তু আমরা জানি যে এদের নাম জড়িয়ে আছে। লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে কে আছে, কি আছে না আছে, এগুলো সব আমরা জানতে জানতে গেছি। বিচার হবে, জানা যাবে কে আছে, কে দোষী, কে দোষী নয়। কিন্তু শুভেন্দু অধিকারী যা বলতে বলতে গেছে সব মিলতে মিলতে গেছে। এসআইআর প্রসঙ্গে তিনি কিন্তু প্রথমেই বলেছেন যে এসআইআর হবে এবং 1 কোটির ওপর লোকের নাম বাদ যাবে। প্রায় 65 লাখ তো নাম বাদই হয়ে গেল, বাকি 60 লাখ এখনো ঝুলে আছে। নাম বাদ হয়ে গেলে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি জায়গা হবে সেটা আমরা সবাই জানি।
আজকে এই মুহূর্তে আমি আপনাদের বলছি, আমি এলাকার তৃণমূল নেতাদের মুখগুলো দেখছিলাম কিরকম যেন চুপসে গেছে, কিরকম যেন হয়ে গেছে। যদিও আমার এইখানকার বিধানসভার কি ফলাফল, এখনো কত এসআইয়ের নাম বাদ গেছে আমি এখনো হাতে তথ্য পাইনি, পেলে আমি আপনাদের জানাবো। কিন্তু এমনিতেই ফুস হয়ে গেছে, মানে এইখানকার তৃণমূল নেতারা বুঝে গেছে যে আর আমাদের জায়গা নেই। কারণ এই সমস্ত ভোটার যেগুলো নামগুলো বাদ গেছে ম্যাক্সিমামই প্রায় মৃত ভোটার, ভুয়ো ভোটার। কে এখানেও দিচ্ছে ভোট, ওখানে দিচ্ছে ভোট, এই তো হয়েছে। আমাদের এলাকাতেও দেখেছি আমরা, কোথাও অন্য জায়গায় ভোট দিয়ে আবার এখানে এসে ভোট দিচ্ছে। হাতে কালি মোছার জন্য কিছু লোক আছে, তারা মুছে দিচ্ছে। এসব আমরা দেখেছি, সিপিএম আমলেও আমরা দেখেছি, এখনও দেখি তৃণমূল আমলে। আর তৃণমূল তো এখন একটা সায়েন্টিফিক পদ্ধতি ধরে নিয়েছে, আগেই শাসিয়ে দিচ্ছে, তোমাদের যেতে হবে না, আপনাদের ভোট হয়ে গেছে। আর মৃত মানুষের ভোট তো দিয়েই যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় একজন সন্ত্রাস মানে সৃষ্টি করে রেখে দিয়েছেন, আবার দলীয় নেতা একজন তিনি। সেই নেতার কথাই হচ্ছে যে কারোর নাম যেন বাদ না যায়, কারোর নাম যেন বাদ না যায়, কিন্তু নাম বাদ গেছে। মারা যাওয়া ভোটারের নাম পর্যন্ত দিতে বলেছিলেন তিনি, দেখা গেল সব হয়ে গেছে, যা মারা গেছে সে মারা গেছে। মানে এবার পুরোপুরি সাফাসাফি হয়ে গেছে। আর এই সাফাসাফি হতে সবার আগে কিন্তু একজনের নাম সামনে আসছে, সেটা হচ্ছে কে বলুন তো? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু বলেছিলেন যে নাম বাদ যাবে, কারণ তিনি সবটা জানেন, কোথায় কে কিভাবে ভোট করায়, কোথায় কে কি করে, কিভাবে ভোট হয়, তিনি কিন্তু সবটা জানেন। কারণ তিনি একদম তৃণমূলের শুরু থেকে তৃণমূলের সঙ্গে ছিলেন। আর তৃণমূলের তিনি সেই নেতা, যে নেতার জন্য, যে নেতার কাঁধে ভর দিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন। কারণ শুভেন্দু অধিকারী না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জীবনে হতো না। সিপিএমের সেই বিখ্যাত ডায়লগটা দেওয়ালে দেওয়ালে লেখা থাকতো, দিদি থেকে দিদিমা হয়ে যাবেন কিন্তু কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না, সেই ডায়লগটা মিলে যেত। কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন। অক্লান্ত পরিশ্রম, নন্দীগ্রামের আন্দোলন। আর নন্দীগ্রামের আন্দোলন যে তিনিই করেছিলেন সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন যখন নন্দীগ্রামে তিনি জিতলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দেবো নন্দীগ্রামটাও আমার জন্য হয়েছে, লবডঙ্কা। তিনি হেরে বুঝে গেলেন যে নন্দীগ্রাম কখনোই তার ছিল না। আসল যে লড়াকু নেতা, যে উঠেছিল ওখান থেকে, যে মানুষের কথা শোনে, যে মানুষের কথা বোঝে, যে আন্দোলন দিতে জানে, সেই হচ্ছে শুভেন্দু অধিকারী, আর সেই হচ্ছে নন্দীগ্রামের নেতা। তাকেই সবাই মেনে নিয়েছে। নন্দীগ্রামে আন্দোলনের মাথায় ছিলেন শুভেন্দু অধিকারী। যেমন সিঙ্গুর নিয়ে কেউ বলে বেচারাম মান্নার নাম বাদ দিতে পারবেন না, আর বেচারাম মান্না মাথা ছিল, সে যাই হোক কিন্তু ছিল। আর শুভেন্দু অধিকারী সেই নেতা, যে নেতার জন্য আজকে তৃণমূল কংগ্রেস সরকারে আছে। এই ফিরহাদ কিংবা অন্য কেউ, এরা কিন্তু সেদিন সেইভাবে ছিল না, এরা সঙ্গে ছিল, মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, কিন্তু মাটিতে দাঁড়িয়ে লড়াই লড়েছিলেন শুভেন্দু অধিকারী। যেভাবে আজ বিজেপি ক্ষমতায় আসবে শুভেন্দু অধিকারীর লড়াইয়ের জন্য ক্রমাগত লড়াই তিনি করে গেছেন। আর এখানে আরেকবার প্রমাণ করে দেয় যে বিজেপি এবার ক্ষমতায় আসছেই, কারণ বিজেপির সমস্ত কথা মিলতে মিলতে গেছে। আগামী দিনে যে বিজেপির আসছে, সরকার যে পরিবর্তন হচ্ছে, এটা একদম নিশ্চিত। আর 2026 ইলেকশনের আগে শুভেন্দু অধিকারী কিন্তু কার্যত জিতে বুঝিয়ে দিলেন যে তিনি বারবার লাগাতার মমতা ব্যানার্জিকে বলে বলে হারাতে পারেন। কারণ এসআইআর নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন, আর শুভেন্দু অধিকারী সেই চ্যালেঞ্জের জবাবও দিয়েছিলেন যে এসআইআর হবেই, হলোই, বাদ গেলই নাম, এবং আরও কিছু ঝুলছে। তা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গালাগালি অনেকে দিতে পারেন, কিন্তু শুভেন্দু অধিকারীর কথাকে আর কেউ অমান্য করতে পারবে না। আর এই যে জয়টা শুভেন্দু অধিকারী দেখালেন না, মানে ভোটের আগে এই জয়টাই কার্যত বিজেপিকে আরও বেশি উদ্বুদ্ধ করবে লড়ার জন্য। আর বাংলার মানুষ বুঝে গেল যে এবার আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে না, তাই তারাও কিন্তু ঘর থেকে বেরিয়ে আসবে বিজেপির পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য, তাই না? কি বলেন আপনি জানাবেন। আপনাদের প্রত্যেকে কমেন্টস অপেক্ষা আমি রইলাম। প্রতিবেদন ভালো লাগলে লাইক করবেন আর শেয়ারও করবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।